গীতিকার জনাব গোলাম মাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত মার্কায় সিল মারিলা। হ্যালো 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 কত মার্কায় সিল মারিলাম, কেউ তো কথা রাখলো না। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। কত মার্কায় সিল মারিলাম, কেউ তো কথা রাখলো না। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। ভোটের কালে দলে দলে ঘুরে দাঁড়ে দাঁড়ে, ভোট ফুরাইলে উড়াল মারে, চাই না তো আর ফিরে। ভোটের কালে দলে দলে ঘুরে দাঁড়ে দাঁড়ে, ভোট ফুরাইলে উড়াল মারে, চাই না তো আর ফিরে। মিষ্টি কথায় এবার বন্ধু চিড়া তো আর ভিজবে না। এবার দাহাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাহাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। জন্ম থেকে মেঘে মেঘে গেল অনেক বেলা, তোমার ভোট বন্ধ হবে হরি লুটের খেলা। জন্ম থেকে মেঘে মেঘে গেল অনেক বেলা, তোমার ভোট বন্ধ হবে হরি লুটের খেলা। না ইনসাফের মার্কা দেখে সিল মারিতে ভুইল না। এবার দাহাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। কত মার্কায় সিল মারিলাম, কেউ তো কথা রাখলো না। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। এবার দাড়ি পাল্লায় সিল মারিব, এটাই মনের বাসনা। কি বলেন? মার্কা তো একটাই, দাড়ি পাল্লা। সম্মানিত সমাবেশ, আজকের এই জনসভায় হাজার হাজার লোক বিভিন্ন মিছিল সহকারে আসতেছেন, কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে মিছিল ঢুকতে পারতেছে না। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে এবং শৃঙ্খলা বিভাগ সহ প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের মঞ্চে চলে আসবেন। তাই সকলকে যারা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, 1 মিনিটের মধ্যে সকলকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। জামাতের মতো এরকম একটি সুশৃঙ্খল জনসভার যারা এখনো দাঁড়িয়ে আছেন, সকলকে মাঠের মধ্যে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য মিছিল ঢুকতে পারতেছে না, রাস্তায় যানজটের কারণে সকলকে সহযোগিতার অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে
এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খিলাফত মজলিসের সহ সভাপতি জনাব মোহাম্মদ আরিফ হোসেন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন, বাংলাদেশ খিলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 11 দলীয় জোটের মেহেন্দিগঞ্জের নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত মুক্তিকামী মেহেন্দিগঞ্জবাসী, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশকে যারাই শাসন করেছে তারাই লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, ফ্যাসিবাদ কায়েম করেছে। হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। নতুন করে আর কোনো চাঁদাবাজ, ফ্যাসিবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। এজন্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাগর পেরিয়ে এই নির্বাচনে শুধু ভোটের লড়াই নয়, এই নির্বাচন আমাদের মুক্তির লড়াই। আগামী 12 তারিখ মেহেন্দিগঞ্জ কাজিরাট আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুর জব্বার ভাইয়ের সংগ্রামে উপস্থিতি। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরে জামাতের আগমন মেহেন্দিগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাজিরাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বরিশালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জব্বার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমিরে জামাত আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে। আমিরে জামাত আসছে, আমিরে জামাত আসছে, রাজপথ কাঁপছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আগামী 12 তারিখ মেহেন্দিগঞ্জ কাজিরাট আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুর জব্বার ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের পক্ষে আপনাদের আহ্বান জানাচ্ছি। এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ, এই বাংলাদেশ ওসমান হাদির বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজের হাতে আমরা তুলে দেব না। আগামী 12 তারিখ এদেশের মুক্তিকামী জনতা ব্যালটের মাধ্যমেই জবাব দেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতুল কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত দেশবাসী, সম্মানিত দেশবাসী, আজকের এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুর রহমান মঞ্চে আসন গ্রহণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর 11 দলীয় জোটের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি দ্রুত মাঠের মধ্যে বসে পড়েন। অসংখ্য লোক এখনো রাস্তায় মিছিল সহকারে আসতেছেন। আমাদের আমিরে জামাত শিডিউল অনুযায়ী 11টায় মঞ্চে আসার কথা থাকলেও আজকের আরো 6টি জনসভা থাকার কারণে উনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য সহযোগিতার জন্য সকলকে দ্রুত মাঠে বসে পড়ার জন্য অনুরোধ করছি।
সংগ্রামী হিজলা এবং মেহেন্দিগঞ্জবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, আমাদের শ্রদ্ধেয় জননেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার কর্মপরিষদ সদস্য জননেতা মাওলানা কামরুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা কামরুল ইসলাম খান। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين 11 দলীয় ঐক্য জোটের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত আমিরে জামাত, যিনি একজন মানবিক মানুষ, গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন নেতা, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো বাংলাদেশ স্বাধীনের পরে ৫৪ বছর পর্যন্ত যারা মানুষের সেবার নাম দিয়ে বক্তৃতা করে মসনদে গিয়েছেন, 18 কোটি মানুষের সেবার পরিবর্তে নিজেদের পকেটের সেবা করেছেন, দলের সেবা করেছেন। এখন মানুষ জানে একটা দলই মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে, তা হলো জামাত ইসলামী। আমরা এমন একজন নেতা নেতৃত্ব মানি, যিনি বানবাসী লোক ওই সিলেটে ছুটে গিয়েছেন, হাঁটু পানিতে, মাজা পানিতে, গলা পানিতে নেমে যিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওই চট্টগ্রামে যিনি সেই শিল্প কারখানা আগুন লেগে যখন পড়ে গিয়েছিল, সেখানে তিনি দৌড়ে গিয়েছেন। এরপরে বিভিন্ন জায়গায় তিনি মানুষের কাছে আসেন। তার নেতৃত্বে যে দল গঠন হয়, আমরা বলতে চাই অন্যান্য দলের ছাত্র দল, অন্যান্য দলেরও ছাত্র সংগঠন আছে, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি করে। আর জামাত ইসলামী যে সমস্ত ছেলে পয়দা করেছে, ছাত্র সংগঠন করেছে, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ 5টি ইউনিভার্সিটিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। এটা দেখেই মনে হয় যদি ছাত্র দল আমরা ভাবে গঠন করেছি, এর মুরব্বী দল যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আমাদের সামনে 2টা যুদ্ধ। একটা হলো ব্যালট যুদ্ধ, আর একটা হলো জীবন যুদ্ধ। ব্যালট যুদ্ধ হলো দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে দাঁড়িপাল্লা মার্কাকে। আর জীবন যুদ্ধ হলো এর পরে আপনি আপনার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, আপনার ছেলে মেয়ে সুস্থ থাকবে কিনা, এটা একটা জীবন যুদ্ধ। যদি আপনি ব্যালট যুদ্ধে হেরে যান, তাহলে জীবন যুদ্ধেও হেরে যাবেন। আমরা ব্যালট যুদ্ধে হারতে চাই না, জীবন যুদ্ধেও হারতে চাই না। সেই জন্য আগামী 12ই ফেব্রুয়ারি এখানে মানুষের মাটির নেতা আমাদের অধ্যাপক আব্দুল জব্বার ভাইকে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়া আমরা জয়যুক্ত করতে চাই। সকলে রাজি আছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সামনে, আমাদের মঞ্চের সামনে কোলোচনে যে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকে একটু আমাদের ওই যে ব্যারিকেডের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে আপনাদেরকে না দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি। আমাদের শৃঙ্খলা বিভাগের সদস্য ভাইদের একটু সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে এসেছেন। আমরা আমাদের এই মঞ্চে অনেক মেহমান উপস্থিত রয়েছেন, আমাদের শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলার সহসভাপতি জনাব মাস্টার রুহুল আমিন, অধ্যাপক রুহুল আমিন কামাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়ক জনাব আবু সাইদ মুসা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য
ভোলা জেলার সম্মানিত আমির অধ্যক্ষ জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অন্যান্য শরিক দলের অনেক নেতৃবৃন্দ, বরিশাল জেলা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সময় সংক্ষিপ্তর কারণে মেহমানবৃন্দকে বক্তব্য না দিতে পারার জন্য আমরা ওনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের বরিশাল জেলার সম্মানিত নায়েব আমির, বরিশাল 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাস্টার আব্দুল মান্নান। বক্তব্য রাখছেন জননেতা জনাব মাস্টার আব্দুল মান্নান। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, উপস্থিত হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাটের জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আশা করছি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যার প্রধানমন্ত্রী হবে মহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। বঞ্চিত আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে কথা বলছি। আমরা উন্নয়নের ক্ষেত্রেও লেভেল প্লেয়িং ফিল্ড আমরা কামনা করব মহতারাম আমিরে জামাতের কাছে। বরিশাল বিভাগ বঞ্চিত এবং নির্যাতিত নিষ্পেষিত এলাকা, যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত অনুন্নত। পায়রা বন্দর নির্মিত হলেও সেখানে যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে পায়রা বন্দর অকেজ অবস্থায় পড়ে রয়েছে। এ কারণে মহতারাম আমিরে জামাতের কাছে অনুরোধ করব, বরিশালবাসীর আবেদন যে ভাঙ্গা থেকে কুয়াকাটা এবং পায়রা বন্দর পর্যন্ত 6 লেনের রাস্তা এবং রেল লাইন সহ 6 লেনের রাস্তা নির্মাণ করার জন্য, তার সাথে সাথে বরিশালের উন্নয়নের জন্য ভোলার সাথে বরিশালের সংযোগ সেতু উইথ গ্যাস লাইন এবং বরিশাল মহানগরীর সাথে প্রতিনিয়তই দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট ঘটে। এ কারণে এ পর্যন্ত কোনো বাইপাস সড়ক না হওয়ার কারণে গড়িয়ার পাড় থেকে শুরু করে আমাদের এই রূপাতলি পর্যন্ত আমাদের বাইপাস সড়কের মাধ্যমে এই শহরটাকে মুক্ত করা দরকার। বরিশাল শহরের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো যেন আগামী নির্বাচনে যেগুলো উন্নতি হয় তাহলে বরিশালের উন্নতি হবে। আজকের দেশবাসীর কাছে আরেকটি আহ্বান, সব দল দেখা শেষ, এবারে দাঁড়িপাল্লার বাংলাদেশ, 11 দলীয় ঐক্যজোটের বাংলাদেশ আসুন। আমিরে জামাতের আহ্বান, আমরা সবাই মিলে দেশটাকে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি, এই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই সমাবেশে ঢাকা থেকে অনেক মেহমানরা এসেছেন। জাগফার বরিশাল জেলা সভাপতি মনির হোসেন ভাই সহ অনেক মেহমানরা এসেছেন। আমরা তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজকে সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বরিশাল জেলার সংগ্রামী আমির, বরিশাল 4 সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল জব্বার। বক্তব্য নিয়ে আসছেন জননেতা অধ্যাপক আব্দুল জব্বার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল সমাবেশে যার অপেক্ষা আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আজকের এই সমাবেশের প্রধান অতিথি মানবিক নেতা, বাংলাদেশের যিনি কাণ্ডারি, আগামীর বাংলাদেশের যিনি অধিনায়ক, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ বিষ্টপ জামাত ইসলামের স্থান সেক্রেটারি জনাব মোয়াজ্জেম হোসেন হেলাল সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ,
আলহামদুলিল্লাহ আমরা আজকে সমাবেশ সক্ষম হয়েছে। আগামীর বাংলাদেশ আমরা কি 54 বছরের মতো ভুগতে চাই কিনা? আমরা চাঁদাবাদ চাই না, সন্ত্রাস চাই না, নৈরাজ্য চাই না, আমরা উন্নয়ন চাই। এই মেহেন্দিগঞ্জ নদী দিয়ে ঘেরা, আমরা খুব কষ্টে আছি। এখান থেকে মূল ভূখণ্ডের সাথে আমরা সংযুক্ত হতে চাই। আমরা যখনই দেখে নদী ভেঙে যাচ্ছে, ল্যান্ড হারিয়ে যাচ্ছে, ঢাকায় গিয়ে অনেক বসতি সৃষ্টি হচ্ছে শুধু নদী ভাঙনের কারণে। আমরা এই নদী ভাঙন থেকে এই ভূখণ্ডটাকে রক্ষা করতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জায়গায় হাঁটতে গেলে মাজা ভেঙে যায়, পথ চলা যায় না, রাস্তাগুলো খুবই খারাপ। এই এলাকার উন্নয়নটা আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো যে উন্নয়নের জায়গা রয়েছে তার চেয়েও ভালো হতে চাই ইনশাআল্লাহ। আমরা এখানে স্বাস্থ্য সেবার উন্নয়ন চাই, আমরা এখানে শিক্ষার উন্নয়ন চাই। আমরা আশা করি আমার আজকের এই সমাবেশে প্রধান অতিথির পক্ষ থেকে আমরা এই আশ্বাস পাব, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজের আলোদলে আমরা এই এলাকার সব সমস্যার সমাধান ফিরে পেতে চাই। আজকে আপনাদের পক্ষ থেকে আজকে মহতারাম মেহমানকে ধন্যবাদ জানিয়ে এবং তিনি কষ্ট করে এই দ্বীপাঞ্চলে এসে আমাদেরকে কথা শোনাবেন এবং আমাদের আশ্বস্ত করবেন আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে, সেই স্বপ্ন দেখাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই বিশাল জনসমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বরিশাল অঞ্চলের সম্মানিত পরিচালক, বরিশাল 5 আসনের গণমানুষের নেতা, বরিশাল মহানগরীর সাবেক সংগ্রামী আমির, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। সকলকে মাঠে বসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন। সবাই বসে পড়েন, সবাই মাঠে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। আসসালামু আলাইকুম। আমার ভাইরা ভালো আছেন? 12 তারিখ বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের নায়ক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের সেই বিপ্লবে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই দিন 12 তারিখ জনগণকে নিয়ে নতুন বাংলাদেশের যিনি দায়িত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সেই নেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আসছেন। আজকে সেই প্রধান অতিথি আপনাদের এখান থেকে আরেকটি বার্তা নিয়ে যেতে চান যে এই আসন থেকে আপনারা আপনাদের ভাইকে জাতীয় সংসদে ওনার হাতকে শক্তিশালী করার জন্য পাঠাতে প্রস্তুত আছেন? কারা কারা আছেন? দুহাত তুলে বলেন। কোন সময়? জব্বার ভাই। মার্কাটা কি? কোন সে মার্কা? জিতবে এবার ইনশাআল্লাহ। 12 তারিখ সংসদে যাবে মোদের জব্বার ভাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, মেহেন্দিগঞ্জ নদী বেষ্টিত,
কিন্তু সেখানে আমাদের নেতা এখানে উপস্থিত হয়েছে, এর একটা বার্তা মেহেন্দিগঞ্জ আর ইনশাল্লাহ পানি থেকে বিচ্ছিন্ন থাকবে না, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমাদের নেতা করবেন। এখানে আর যে সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো তিনি দেখবেন ইনশাআল্লাহ। 55 বছরের বাংলাদেশে এই মেহেন্দিগঞ্জে অনেক ওয়াদা দেওয়া হয়েছিল, সেই সমস্ত ওয়াদা রক্ষা হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যারা বিভিন্ন ওয়াদা করে বিভিন্ন মেয়াদে দেশে শাসন করেছেন এবং শোষণও করেছেন, তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এনারা এখনো আবার ভোট চায়। আমরা তাদের কাছ থেকে যা পেয়েছি, দেশবাসী এবার নতুন বাংলাদেশ করার লক্ষ্যে শপথ নিয়ে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। আর তারা প্রতারিত হতে চায় না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিস্ট তাড়িয়েছে। শুধু ফ্যাসিস্ট তাড়ানোর মাধ্যমে নতুন একটি সরকারে আবার পুরাতনরা আসবে সেজন্য রক্ত দেয় নাই। হিজদা, মুলাদি, মেহেন্দিগঞ্জ এই সমস্ত জায়গায় অনেক শাহাদাত বরণ করেছেন। রিয়াজ, শাহীন, আতিক, শাওন, মারুফ, সুমাইয়া এরা জীবন দিয়েছে। এই জীবন এবং রক্তের বিনিময়ে আমরা শুধু একটা সরকার পরিবর্তন আসবো, আর চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট এগুলো চলবে। সেই ধরনের কোন নির্বাচন দেশবাসী এখন আর চায় না। তারা পরিবর্তন চায়, কল্যাণের বাংলাদেশ চায়। দেশ এখন জাগরিত হয়ে গেছে, এই জন্য তাদের ভয় ধরে গেছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় ভয় দেখানোর অপচেষ্টা করে। আমরা দেশবাসী তারা শেখ হাসিনাকে ভয় পায় নাই, রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন যারা আছে তাদের মধ্যেও অনেকে শেখ হাসিনার ভাষায় কথা বলতে চায়, ভোটারদেরকে ভয় দেখায়, নারী ভোটারদের উপরে আক্রমণ করে। এরা কাপুরুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে ভোলায়। তারা জেলে সাধারণ মানুষ, গরিবদের উপর অত্যাচার করে। এই অত্যাচার বন্ধ করতে হবে। ভোটের মাধ্যমে এটা বন্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাদের নেতা এখন নানা রকম কথা বলে, হাসি পায়, দেশবাসী অবাক হয়ে যায়। একটি বড় দলের নেতা কি কথা বলে, হাস্যকর যে সমস্ত কথাগুলো সাধারণ মানুষ বোঝে, সেই সমস্ত মিথ্যা বয়ান দিয়ে সে বক্তৃতা করার চেষ্টা করে। আর কোনো কথা নাই, বক্তব্য নাই, দেশ গড়ার কোনো ইঙ্গিত নাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির 2 দিন আগে তিনি ম্যানিফেস্টো দিয়েছেন। সেই ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে যে 5 বছরের শিশুদের সকল ধরনের চিকিৎসা এবং সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বিনামূল্যে। আর 60 বছরের উপরে সকল ধরনের বৃদ্ধদের জন্য তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা নিশ্চিত করা হবে। বলা হয়েছে প্রত্যেক ছাত্রী তারা যদি উচ্চ পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের শিক্ষা এবং তাদের যাবতীয় নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। ডাক্তার শফিউর রহমান নিজে ডাক্তার, তার পরিবারে 5 জন ডাক্তার আছেন। তার স্ত্রী ডাক্তার, তার মেয়েরা ডাক্তার, তার জামাইগণ ডাক্তার, ছেলে ডাক্তার। বাংলাদেশে এইরকম নেতা যিনি পর্দার ভিতরে থেকেও তার সন্তানদেরকে এবং তার পরিবার দেশ সেবায় কল্যাণের ভূমিকা রাখছে, তার বিরুদ্ধে মিথ্যা বয়ান এনে বড় একটি দলের নেতা তিনি যে সমস্ত কথা বলেন,
দেশবাসী লজ্জা পায়, লজ্জা পায়। আপনারা কি লজ্জা পান না? সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দেন। ভাই এবং বন্ধুরা, নতুন বাংলাদেশ গড়ার জন্য আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর একটি উন্নত ব্যবস্থা হবে। প্রত্যেকটা উপজেলা সদর সব ধরনের শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সেবা, নাগরিক সেবা সব ধরনের পাবে। বিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জ থেকে বঞ্চিত হবে না, হিজলা বঞ্চিত হবে না। রক্ত দেওয়া এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যেই বাংলাদেশ গঠিত হবে, সেই বাংলাদেশ আর পিছনে ফিরে যাবে না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, হিজলায় আব্দুল জব্বারের নেতৃত্বে এই এলাকায় আবারও জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা সেই জাগরণে সাহসের সাথে ভূমিকা রাখতে প্রস্তুত আছেন? ভয় যারা দেখাতে পারবে চায়, তাদের চোখে চোখে রেখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন কোন মার্কায়? কোন মার্কায়? আরেকটি ভোট হচ্ছে হা ভোট। হা ভোটে দিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সংস্কার হবে, কল্যাণ হবে এই হা ভোটের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে আমরা আগামীতে অগ্রসর হব। আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশে আগামী দিনে সেই দাঁড়িপাল্লার ভোটের মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ তৈরি হবে, ন্যায় ইনসাফের বাংলাদেশ তৈরি হবে, কল্যাণের বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আর কয়েকটা দিন দৃঢ়তার সাথে ভূমিকা রেখে সকলকে ভোট কেন্দ্রে নিয়ে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আজকের পর থেকে অব্যাহতভাবে নির্ঘুম নিরলস কাজ করে যাওয়ার চেষ্টা চালাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে আমাদের মোহতারাম আমিরে জামাত 11টায় বক্তব্য রাখার কথা ছিল। আপনারা জানেন শুধু মেহেন্দিগঞ্জই 11টা নদী দ্বারা বিচ্ছিন্ন। হিজলা এবং কাজিরহাট পুরো এলাকাটাই নদী দ্বারা বিচ্ছিন্ন থাকার কারণে এখনো কয়েকশো লঞ্চ ট্রলার নদীতে আছেন যারা আসতেছেন। এ পর্যায়ে আজকের এই সমাবেশে আমাদের আমিরে জামাতের আজকের মধ্যেই আরো 5টি গুরুত্বপূর্ণ জনসভায় বক্তব্য দেবেন। ব্যস্ততায় থাকার কারণে এখনই আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, 37 জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, আগামী দিনের ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। বক্তব্য রাখবেন জনাব ডক্টর শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। 11 দলের ঐক্য জোট, এই দেশবাসীর কোন মার্কা আছে? আগামী দিনে জনতার মুক্তির কোন মার্কা আছে? নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হিজলা মেহেন্দিগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী
হিজলা মেন্দিগইন আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের শরিক, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, এই আসনের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ যেন আরেক বাংলাদেশ, সেই মেহেন্দিগঞ্জে আল্লাহ তাআলা আমার জীবনের প্রথম এখানে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই আশাটা আমরা সবাই জানি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি আর 4টা দিন আমাদের হাতে মূলত আছে। প্রচারণার জন্য আছে 3 দিন। এই সময়ের ভিতরে 2 দিন আছে মাঝখানে প্রস্তুতি পর্ব। এই সময়ের ভিতরেই বাংলাদেশের জনগণ তারা তাদের সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। 1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। অর্থাৎ দেশটি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তা এখানে শতভাগ নিশ্চিত হবে, মানুষ কাজ পাবে, উন্নয়নের অংশীদার হবে, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু না, বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ, ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামই কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপরের পর্ব শুরু হলো। 3 বার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জিয়াউর রহমান সাহেব আসলেন, তিনি দেশ চালালেন।
তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যেভাবে শেখ মুজিব সাহেব নিলেন সপরিবারে, ব্যতিক্রম শুধু এতটা যে তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো ক্ষতি সাধন না করে তাকে খুন করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল। কিছুদিন এইরকম চললো, সত্তার সাহেব আসলেন, সামাল দিতে পারলেন না। তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেল এবং সেটা আইনসঙ্গত জায়গায় যায়নি, অন্য জায়গায় চলে গেল। 9 বছর তিনি শাসন করেছেন, তিনিও যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষী। তবে সেই সময় দুটা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল। একটা হচ্ছে তিনি নির্বাচনের জান কবজ করেছিলেন। তখনকার একটা স্লোগান ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সেই যে দুর্নীতির মহা উৎসব জাতীয় সত্তা ফিরে পেল, তা আর থামল না, এখন পর্যন্ত এটা চলছে। উৎপাত সকল যুগেই ছিল, কিন্তু 15.5 বছরটা ছিল খুবই খারাপ সময় বাংলাদেশের জন্য। এই সময় বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, শেয়ার মার্কেট লুট হয়েছে। মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা লুট হয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকের বৈধ হিসাব মতে বিদেশে 15.5 বছরে তৎকালীন সরকারের লোকেরা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4টা বাজেটের সমান। কত টাকা বিদেশে পাচার হয়েছে চিন্তা করেন। আর পাচার করতে পারে নাই সেই টাকা মাটির নিচে কলসিতে বিছানায় কত যে আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাইলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয় নাই, আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নাই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় নাই রাষ্ট্রপক্ষ, সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপই ছিল। আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে বিচারের মুখোমুখি পর্যন্ত করা হয়নি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 5,000 সহকর্মী জীবনের তরে পঙ্গু হয়ে গেছে, কার 2 চোখ নাই, কার 1 চোখ নাই, কার হাত নাই, কার পাও নাই, কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে। আমাদের অফিসগুলো 13.5 বছরে একটানা বন্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে খুলতে দেওয়া হয়নি। 1 মিনিটের জন্য অফিসে যেতে পারিনি, কোনো অফিসে না। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলা একই অবস্থা। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে, প্রতীক কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। শুধু আমরা না, ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ। এ ঘটনা ঘটেছে 24-এর 1 আগস্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ছাই করে ফেলা হয়েছিল, হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল। এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল
সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই বরিশালের মানুষও সাক্ষী। 22 সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আপনারাও আক্রান্ত হয়েছে। আমাদের সামর্থ্য, সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি। আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল। আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম। আমরা যখন যেতাম, বিভিন্ন জায়গায় লোকেরা বলতো, এত কষ্টের মধ্যে আপনারা আছেন, আবার সেই আপনারাই আসলেন সবার আগে। অনেক লোক কেঁদেও দিত। আমরা গিয়ে বলতাম যে দেখেন, কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসিনি, এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি, আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো, আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি। সেই সংগঠন 5 তারিখ যখন আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিলেন, সবার আগে আমরাই ঘোষণা করলাম, দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, হ্যাঁ, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না। সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই। এত মামলা করলে কিয়ামত এসে যাবে, কিন্তু বিচার শেষ হবে না। আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবেন, 8টা মামলা আছে দেশে, আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই, তার নাম সেখানে লিখবো কেন? কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে। এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। যদি আপনি রাজনীতি করেন, আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না। তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন, সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে, এটা অবশ্যই জনগণ বাছ বিচার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। আমরা হারামের উপরে হাত রাখবো না, আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকেই 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। দিন নেই, রাত নেই, বৃষ্টি ভেজা, রোদে শুকানো, মশার কামড়, মাছি ভনবন, এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার টানা 15 দিন এই দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি, কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে, অবনতি ঘটানো তারা। আমরা থাকলাম এই দিকে পড়ে, আরেক দল লেগে গেল নিজেদের কিসমত বানাতে। কি রে ভাই, এর নাম রাজনীতি? এটা তো দুর্বৃত্তপনা। রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কোনো অকল্যাণ রাজনীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পুরা জার্নি জুড়ে
এই বরিশালে বোধহয় 30-এর ঊর্ধ্বে শহীদ আছেন, জুলাই শহীদ। এই 2 উপজেলায় 5-6 জন আছে। এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল, তাদের প্রতি আমাদের কি কোনো দায় নাই? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে। ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ভোটে যদি আমাদের 11 দল যে নির্বাচনী ঐক্য, যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আরেক বিচার, ধনীর জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার। ওই বিচারের অস্তিত্ব আমরা রাখবো না। যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারে আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব ইনশাআল্লাহ। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া, এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে। আর ওই যারা সিসকাচুর, তাদেরকে আনবেন আপনি আইনের আওতায়, শাস্তি দেবেন। এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, শিশুর জীবনের গ্যারান্টি নাই, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই, যুবকদের হাতে কাজ দিতে পারি নাই, এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই 2 পাহাড় ভেঙে চুরমার করে সব কিছুকে তছনছ করে দেয়। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয়, সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। যারা নিজেরাই লুণ্ঠনের সাথে, পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ
ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। ওদেরকেও আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে, কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা। এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আনার জন্য। আর নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। বাংলাদেশের ব্যাংকগুলা ফুকলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাআল্লাহ অর্জনযোগ্য, এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইয়েরা, যেখানে যাই সবারই দেখে হাহাকার। সেনাবাহিনীর এক ধরনের দাবি, আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি, রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি, সিভিল জগতে যারা কাজ করেন তার আরেক ধরনের দাবি, শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি। মানে দাবি সব জায়গায়। তার মানে কি? তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয়, এটাই সত্য। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্বে দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না। যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। যদি আপনি সবাইকে সমান করতে চান তাহলে সব মানুষের গলা কেটে সমান করতে হবে অথবা জোড়া দিয়ে সমান করতে হবে। আল্লাহই তো সমান করেন নাই, আল্লাহই তার সৃষ্টিতে পার্থক্য করেছেন। তবে সেই আল্লাহ তাআলা যে বরকত, যে রিজেক নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন। এমনকি তাকে যারা মানে না তাদেরকেও আল্লাহ খাওয়ান, কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ, তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার। যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি শুকরিয়া করেছো কিনা, কৃতজ্ঞতা আদায় করেছো কিনা। এমন বাংলাদেশ কোথায় আছে? এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমিও তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছেন। এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটাও আপনারা দেখেছেন। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আর আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছে, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয়। তা বরদাস্ত করব না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফেরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে। সত্য কখনো আড়াল থাকে না, মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দেন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করব, অসুবিধা নাই। আমরা মানুষ, আমরা ভুল বানতে ঊর্ধ্বে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না। যুবক বন্ধুগণ, শহীদ উত্তরসূরিরা লড়াই করেছিল
ইনসাফ এবং কাজের জন্য। আমরা কাউকে বেকার ভাতা দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে চাই। আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এই সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক ভরে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকতময়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়াও সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। বলবেন তাইলে আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করব, আমরা কি কেউ বাদ পড়ব? ইনশাল্লাহ কেউ বাদ পড়বে না। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন, পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাল্লাহ। এখন গুছায় না, বাজার ঠিকই আছে, কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না। তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে, দায়িত্ব পালন করে, বাঁধ সঠিকভাবে দিয়ে, স্ল্যাব বসিয়ে, গ্রয়াণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে, 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলেন বিজয় চান না? চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়ব? আমরা কোনো দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখিয়ে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে, আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্ম। বলবে এই বাংলাদেশ কি এখনকার চাইতে বড় হবে না ছোট হবে? না, এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে। সম্মানিত ভাইরা, 2টি ভোট, একটি হচ্ছে গণভোট। ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই, ওই পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে
দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশও আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হা ভোট বিজয়ী করব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারে ভোট দিবেন? হ্যাঁ, উত্তরটা এরকম হবে, 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন। আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। আমরা জান প্রাণ দিয়ে সেটা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আমি একে একে এখানকার 5টি আসনে, একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি, বরিশাল 5 আসন। এছাড়া আরো 5টা আসন আছে, সেই আসনগুলোতে এখন আমরা সংসদ সদস্য পদপ্রার্থী ভাইদের হাতে প্রতীক তুলে দেব এই আশায় যে বরিশালবাসী এই 5টা আসনই আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন। বহু সুযোগ অন্যদেরকে দিয়েছেন, দেখেছেন তারা কি করেছেন, করছেন, সব কিছু আপনাদের সামনে আছে। আমরা কি করেছি, করছি সেটাও আপনাদের সামনে আছে। একবার সুযোগ দেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাবো, একটু সেবা করার সুযোগ পাবো, একটু দেশটাকে সবাইকে নিলে গড়ার চেষ্টা করব। আমরা আর বাংলাদেশকে বিভক্ত করতে দিব না, ধর্মেও না, বর্ণেও না, কোনোভাবেই না। এখন শুধু ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে ধর্মে বর্ণে কোনো হানাহানি থাকবে না, ধর্মের কারণে কেউ বঞ্চিত এবং লাঞ্ছিত হবে না। এখানে সমস্ত লোকগুলাই এক ফুলের বাগানের ভিন্ন ভিন্ন গাছ হিসাবে হাজির হয়ে আমরা বাগানটাকে সাজাবো ইনশাআল্লাহ। যার যার যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অবদান রাখবেন। প্রথমে বরিশালে 1 গৌরনদী আগলছড়া মৌলানা কামরুল ইসলাম খান। ডান দিকে আসুন ভাই, জি ধরেন শক্ত করে, এই ডান্ডাতে ধরেন, শক্ত করে ধরেন, দুই আঙ্গুল দিয়ে না, 5 আঙ্গুল দিয়ে ধরেন। মাশাআল্লাহ। মার্কা আছে? মার্কা আছে? স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মার্কা এবং এই ব্যক্তিকে খেদমতের জন্য কবুল করুন। বরিশাল 2 উজিরপুর বানাড়িপাড়া। ডান দিকে আসেন আব্দুল মান্নান ভাই, ডান দিকে আসেন, ধরেন শক্ত করে ধরেন, ওই দিকে তাকান, উঁচু করে ধরেন। এ জাতির ভার বহন করতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে? প্রতীক আছে ইনশাআল্লাহ। প্রতীকের জবাব পরে নিচ্ছি, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি ব্যারিস্টার ফুয়াদ আসছে? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাংলাদেশটা আগামীতে ইনশাআল্লাহ একটা রকেট হয়ে সামনের দিকে আগাবে, তো সেই রকেটকে শক্তি যোগাবে ঈগল ইনশাআল্লাহ। বাধা না দিয়ে শক্তি যোগাবে। আমরা ঈগলের গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? কি মার্কা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন এবং বিজয় দান করুন। বরিশাল 4 মেহেন্দিগঞ্জ হিজলা, এখানে এবং এর সাথে কাজিরহাট থানাও আছে। এখানে অধ্যাপক মৌলানা আব্দুল জব্বার, স্বাগতিক এলাকার রাহবার। মার্কা আছে? কোনসে মার্কা? বাকিটা পরে ইনশাআল্লাহ। এরপরে বরিশাল 6 এখানে মৌলানা বাকেরগঞ্জ। আসলে জেলাটার নাম আমরা ভূগোলে পড়েছি বাকেরগঞ্জ, কেমনে যে বরিশাল হয়ে গেল টের পাইলাম না। এখন আমাদের এক জেলার 2 নাম, বাকেরগঞ্জ এবং
বরিশাল। তবে বাকরগঞ্জ এখন আর দলিলে নাই, এখন দলিলে আছে বরিশাল। সেই বাকরগঞ্জে যাকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম তিনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ মাহমুদুন নবী তালুকদার। তিনি তালুকদার হলেও তিনি তালুকগিরি করবেন না, সেবক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। মার্কা আছে? আলহামদুলিল্লাহ। এবার আসুন একটু স্লোগান তুলি। ভাই মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে একটিবার ইগলো বলুন। আরে এগুলো বলুন, দাড়িপাল্লা। একটিবার ইগল। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা জিতে যাবে ইনশাআল্লাহ। দাড়িপাল্লা, মাশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। বিজয় ঘরে নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ঘরে ফিরে উজু করে 2 রাকাত নামাজ, বিজা চৌকে 4টা সেজদা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই অপেক্ষার পালাটা আল্লাহ যেন আমাদের হাতে এনে দেন, দোয়া করি। সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। আসুন আমার পক্ষ থেকে একটু স্লোগান দেই, এরপরে সভাপতির ভাষণ শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ভাইদের সম্মানিত সভাপতির বক্তব্য শোনার অনুরোধ করছি। আমাদের মেহমান যাওয়ার আগে তিনি অন্য জায়গায় যাবেন, কেউ রাস্তা ব্লক যাতে না হয় এখানে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। কেউ বের হবেন না, মেইন গেট দিয়ে কেউ সম্মানিত বের হবেন না। উপস্থিতি, আমাদের প্রধান মেহমানের বক্তব্য শুনেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমার একটি কথা, আমরা এই ছোট্ট ভূখণ্ড মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট, এখানে সবাই আত্মীয়, সবাই পরিচিত। আসন্ন নির্বাচনে সবাই যে দলই হোক একত্রিত হয়ে কাজ করব, প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব। কোনো মারামারি, হানাহানি, অন্য কিছু আমরা করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঠ ত্যাগ, এই মেহমান যাওয়ার পরে মাঠ ত্যাগ করবেন। সবাই একটু 2-1 মিনিট মাঠে থাকেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন।